ঠিক কিভাবে একে ব্যাখ্যা করা যায়? নিয়তি ছাড়া একে আসলে অন্য কোনোভাবে অভিহিত করা যায় না। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যখন এই মামলার শুনানি হয়, তখন আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির বলেছিলেন যে এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই পরিকল্পনা। তিনি আজহারুল ইসলামকে বাঁচিয়ে রেখেছেন এবং ন্যায় বিচার পাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। আমরা যেটা নিশ্চিত করেই বলতে পারি, মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল, কিন্তু সে অপরাধের মূল হোতা পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার আমরা করতে পারিনি এবং তাদের সহযোগীদের বিচারের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল বারবার সেটা বাধাগ্রস্ত হয়েছে এবং এক পর্যায়ে সে বিচার থেমে যায়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর নতুন করে সে বিচারের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু আমরা যেটা দেখি শুরু থেকেই সেটা ছিল বিতর্কিত এবং এটা আসলে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারের জন্য যে একটা পূর্বনির্ধারিত বিচার প্রক্রিয়া সেটা পরিষ্কার হয়ে যায় শুরুতেই। যুদ্ধাপরাধে যারা সহযোগী ছিল তাদের নিশ্চিতভাবে নিরপেক্ষ কোনো আদালতে এবং স্বচ্ছ এবং ন্যায় বিচার হলে এ নিয়ে বিতর্ক হয়তো অনেকটাই কমে যেত। কিন্তু আমরা যেটা দেখি যে আন্তর্জাতিক সম্প্রদায় এক বাক্যে এটা মন্তব্য করে যে বাংলাদেশের ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলে সেটা আন্তর্জাতিক মানের নয় এবং সেটা স্বচ্ছ নয়। আমরা সেটা দেখি যে বিচার প্রক্রিয়ায় নানা রকম ত্রুটি ছিল এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে স্কাইপ কেলেঙ্কারিতে যেটা প্রচার হয়েছে বিচারক কীভাবে রায়ের আগে আরেকজনের সঙ্গে আলাপ করছিলেন এবং কীভাবে যেটা একটা সাজানো রায় সেটা বোঝা যাচ্ছিল। এবং আপনাদের হয়তো স্মরণ আছে যে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারককে বলছিলেন যে আমি দাঁড়ায় যাব, আপনি বসাই দিবেন, লোকে বুঝবে যে আমাদের মধ্যে কোনো খাতির নেই। সেই রকম একটা বিচার প্রক্রিয়ায় আমরা দেখেছি যে জামায়াতের প্রায় সব শীর্ষ নেতারই মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং বিএনপির খুবই প্রভাবশালী নেতা, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে আলোচিত নেতাদের একজন সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। জামাত নেতাদের মধ্যে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী, তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং কারাদণ্ডে সাজাভোগরত অবস্থায় গোলাম আজম এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুবরণ করেন। তো শীর্ষ বা সিনিয়র সব নেতার বিচার হয়ে যায় এবং ট্রাইব্যুনালে আমরা এটিএম আজহারুল ইসলামের রায়ও দেখতে পাই, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই মামলাটা চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছিল না। অনেক দিন থেকে সেটা ঝুলেছিল এবং যেটা দেখা যায় যে 5ই আগস্টের পর এটা নতুন করে আবার বিচারের পথ উন্মুক্ত হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেটা শুনানি হলো, নতুন করে আপিল গ্রহণ করা হয় এবং শুনানি শেষে আজ রায় দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং অবশেষে যেটা নিশ্চিত করেই বলা যায় আজহারুল ইসলাম ন্যায় বিচার পেয়েছেন। কিন্তু আমরা যেটা জানি যে এরই মধ্যে বহু বছর তিনি কারাভোগ করেছেন, কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায় যে আজহারুল ইসলামের এই যে বেঁচে থাকাটা এবং এই যে শেষ পর্যন্ত তার খালাস পাওয়াটা, এটা একটা অলৌকিক ঘটনাই বলা যায়। মানে এটা তার নিয়তি নির্ধারিতই ছিল, না হয় আমার মনে হয় না তিনি কখনো ভেবেছিলেন যে এভাবে তার পক্ষে মুক্তি পাওয়া সম্ভব। আরেকটা বিষয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্য যে বিচারগুলি হলো সেগুলো নিয়েও কিন্তু এখন নতুন করে আবার প্রশ্ন উঠবে, কিন্তু আমরা যেটা জানি যে এরই মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে, সুতরাং সেটা হয়তো আইনি পথে আর তেমন কোনো কিছু করা সম্ভব নয়। কিন্তু এর যে একটা রাজনৈতিক তাৎপর্য মানে এটিএম আজহারুল ইসলামের এই মামলার রায় অন্য মামলাগুলোর উপরও এক ধরনের রাজনৈতিক তাৎপর্য পড়বে সেটা নিশ্চিত করেই বলা যায়। যেটা আমি শুরুতেই বলেছি, বাংলাদেশের ইতিহাসের একটা বড় কালো অধ্যায় ছিল মুক্তিযুদ্ধকালীন যে মানবতা বিরোধী অপরাধ এখানে সংগঠিত হয়েছে, যে নিষ্ঠুর নির্মম নির্যাতন হয়েছে, কিন্তু এর মূল হোতাদের আমরা বিচার করতে পারিনি। সহযোগীদের ও কোনো যাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের ব্যাপারেও আমরা অবাধ এবং স্বচ্ছ কোনো বিচার নিশ্চিত করতে পারিনি। এটিএম আজহারুল ইসলামের এই রায় জামাতের জন্য নিশ্চিতভাবেই স্বস্তিদায়ক। এটা যেমন আজহারুল ইসলামের বিজয়, এটা একই সঙ্গে জামাতেরও একটা বড় বিজয় এবং শুরুতে যেটা বলেছিলাম এটা আসলে সম্ভবত নিয়তি নির্ধারিতই ছিল।